তাহলে গতদিন পর্যন্ত যা করছিলাম মোটামুটি কভার করছিলাম কম্পোনেন্টের, যদি আর কোনো কিছু বাদ থাকে প্রজেক্ট করার সময় আস্তে আস্তে সেগুলো দেখাই দিব। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা একটু মাথায় রাখতে হবে। একটা কম্পোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা তথ্য একটু বলে রাখি। রিয়্যাক্ট, এই জেএসএক্স গুলো বিহাইন্ড দ্য সিন একটা ক্রিয়েট ডট রিয়েক্ট এলিমেন্ট দ্বারা কল করে। এটা তো বলছিলাম না? আচ্ছা, নাসিম ভাইয়ের মনে হয় এখান থেকে ইকো আসছে, সাউন্ড আসছে। আচ্ছা, এটা একটা ক্রিয়েট ডট রিয়েক্ট এলিমেন্ট বলে রিয়াক্টেরই একটা বিল্ট ইন মেথড বলেন বা ফাংশন বলেন, সেটা দিয়ে কল হয়। রিয়াক্ট মূলত এই জিনিসটা দিয়ে সে একটা অবজেক্ট তৈরি করে। মানে আপনি এভাবে মনে রাখতে পারেন, আপনি রিটার্নের ভিতরে যে জেএসএক্স গুলো দিচ্ছেন, এই জেএসএক্স গুলো মূলত একটা পিওর অবজেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? একদম সলিড অবজেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? তারপরে সেই অবজেক্টগুলোকে সে নিজের তার মেকানিজমের মাধ্যমে সেই অবজেক্টগুলো থেকে সে নিজে ডম এলিমেন্ট হিসেবে আমাদের এই ওয়েব পেজের ডমে পুশ করে, ঠিক আছে? প্রথমত সে এগুলো দিয়ে একটা নিজস্বভাবে একটা অবজেক্ট সে নিজে মেনটেন করে, ঠিক আছে? এখন এখানে আরেকটা জিনিস, এখানে আমি এই যে কম্পোনেন্ট, মানে যেটাকে আমরা আমাদের বিল্ট ইন ফাংশন বা ট্যাগের মতো করে লিখছি, এটা এই জায়গায় কিন্তু আপনি নর্মালি এইচটিএমএল এর যে ট্যাগ, মানে এগুলো আসলে ট্যাগ না, এগুলো হচ্ছে আপনার জেএসএক্স যেটাকে আমরা বলি, এখানে লিখতে পারেন হ্যালো। এটা যদি লেখেন, দেখেন এখানে হ্যালো আসছে, তার মানে, আর এটাকে আমি ফ্র্যাগমেন্ট না দিয়ে এটা একটা ডিপ দিয়ে দিলাম। এইটা একটু মনে রাখতে হবে, আমি যে জেএসএক্স গুলো লিখছি সেই জেএসএক্স এখানে ভেজাল হয়ে গেছে। ভেজাল মিন্স এই জেএসএক্স গুলো, এখানে জেএসএক্স এটা হচ্ছে পিওর জেএসএক্স, মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই জেএসএক্স এর ভিতরে আমাদের নিজস্ব বানানো কম্পোনেন্ট গুলো রাখতে পারবো, মানে এরকম মিক্সড করে রাখতে পারবো। মানে আপনি যদি এখানে এখানে যদি লেখেন এইসন হেডিং, দেখেন হেডিং, তার মানে এখানে আপনি কি লিখলেন? এখানে একটা জেএসএক্স লিখছেন, এটা একটা জেএসএক্স লিখছেন, এই ডিভ একটা জেএসএক্স, তার মধ্যে আবার কিন্তু আপনার নিজের বানানো কম্পোনেন্ট। তার মানে এরকম করে আপনি মিক্সড করে রাখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা বলেন তো, এইটুকু মানে, এই যে এইটুকু মানে অরিজিনালি এখানে রিপ্লেস হচ্ছে কিন্তু এইটুকু। এটা কি বুঝছেন ভাই? এটা কল করা মানে হচ্ছে এই আসতেছে, এখানে আসতেছে এই, মানে ওইটুক কল হলে যে যা রিটার্ন হচ্ছে সেই রিটার্ন ভ্যালু তো এইটা। বুঝছেন কি আমার কথা, নাকি বোঝেন না ভাই? না বুঝলে বলেন। এইটুকু মানেই এইটুকু ইভ্যালুয়েট হয়ে এইটুকু রিটার্ন করতেছে এইটুকু। বুঝছি নাকি বুঝি নাই ভাই? জি ভাই। তার মানে এই লাইনটা, মানে এইটুক, এটা তো একটা ফাংশন কল ভাই। একটা ফাংশন কল করলে তো সে সামথিং কিছু রিটার্ন করে, তার মানে এ আসলে রিটার্ন করতেছে এইটুকু। তার মানে আলটিমেটলি আপনার এখানে পিওর সব জেএসএক্সই বসতেছে, কিন্তু আমরা লেখার সময় এরকম করে নেস্টেড করে কম্পোনেন্টও লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস, এইগুলোকে আমরা বলতেছি প্রপস। এই প্রপসটা সামহাউ আমি আচ্ছা এখানে, আচ্ছা এই প্রপস এর ভ্যালু, মানে এই প্রপস হিসেবে আপনি জাভাস্ক্রিপ্টে যে কোনো ডাটা টাইপ পাস করতে পারবেন। এটা একটা স্ট্রিং পাঠাইছি, এটা একটা, এটাও একটা স্ট্রিং। আমি চাইলে এটাকে এরকম করে কার্লি ব্র্যাকেট দিয়ে এটাকে নাম্বার পাঠাতে পারবো। মানে প্রপস এর ভ্যালু হিসেবে আপনি যে কোনো ডাটা টাইপ আপনি জাভাস্ক্রিপ্টে দিতে পারবেন, ঠিক আছে? বুলিয়ান বলেন, তারপরে ফাংশন বলেন, যে কোনো কিছু আপনি দিতে পারবেন, ঠিক আছে? এখানে পাস করতে পারবেন। এখন আমি এখানে অন ক্লিক বলে একটা জিনিস, আহ, উম, 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 না, আমি আগে এইটা দেখাইনি, এটা বেটার হবে। আচ্ছা, রেকর্ডিং কে অন করছে, হ্যাঁ। আচ্ছা, এই যে টেস্টের ভেতরে আমি এই জায়গাটায় এখানে কম্পোনেন্টের বাইরে আমি বোঝানোর জন্য এখানে একটা নতুন কম্পোনেন্ট বানাই।
ডেমো ডট জেএসএক্স এটা বানাইলাম, এটাকেও আমি আরএসসি, এখানে আমি ডেমো লিখলাম। এখন দেখেন আমার এখানে দুইটা কম্পোনেন্ট, এইটা চিলড্রেন, এর নিচে এইটার নিচে আমি হচ্ছে ডেমোটাকে কল করব, ডেমো। এটা কল করলাম, আর সিম্পলিফাই করার জন্য এই দুটোকে ডিলিট করে দিলাম, এই দুটো লাগবে না, যাতে করে আমার টেক্সটগুলো আসে। তার মানে উপরেরটা আমি এটাকে পি ট্যাগে নিয়েছি এইটা, আর এখান থেকে আমি ডেমোটা নিয়েছি। হ্যাঁ, এখন দেখার বিষয় বা আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, এই যে কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্ট আপনি বানাইছেন, সেই কম্পোনেন্টের ভিতরে আপনি আরেকটা কম্পোনেন্ট কল করছেন। এরকম করে নেস্টিং করতে পারবেন, একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট, আরেকটা কম্পোনেন্টের পেটের ভিতরে আরেকটা কম্পোনেন্ট, এরকম করে আপনি এরকম নেস্টিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন এই জায়গাটা একটু দেখেন, আমি এখানে কয়টা প্রপস পাঠাইছি টোটাল, ভালো করে তাকান তো, কয়টা প্রপস? চারটা। কি কি? চিলড্রেন প্রপস দুইটা, আর হইতেছে চিলড্রেন প্রপস কয়টা? চিলড্রেন প্রপস তো একটা। এ তো একটা। চিলড্রেন প্রপস দুইটা। কই? কই দুইটা? এই যে ও সরি টেস্ট করাটা একটা। হ্যাঁ, একটা। আর এই একটা দুইটা প্রপস, তিনটা। আর এই একটা প্রপস। একটা জিনিস মনে রাখেন, প্রপস এর মাধ্যমে আমরা ডাটা পাস করি, একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডাটা পাস করি, মানে ডাটা পাস করার মাধ্যমই হচ্ছে প্রপস। ঠিক আছে, যেমন আপনি, আপনার সাথে আমি ফোনে কথা বলি, মানে মোবাইল দিয়ে কথা বলি, মানে আপনার সাথে আমার কথা বলার মাধ্যমটা মোবাইল। ঠিক তেমনি রিয়াক্টের দুনিয়াতে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে কোনো ডাটা যদি পাঠাতে চান, সেই পাঠানোর মাধ্যমটাই হচ্ছে এরকম করে পাঠাতে হয়, যাতে বলি আমরা প্রপস বলি। ঠিক আছে, মানে প্রপস এর মাধ্যমে আমরা ডাটা পাস করি। পাস করা ডাটাকে, ভালো করে শুনেন, একবার পাস করে দিছে, পাস করা ডাটাকে, মানে এখানে একটু চিন্তা করেন, আপনি এই জায়গাতে হচ্ছে পাঠাই দিলেন, আর এই জায়গাতে এটা কি করলেন বলেন তো? গ্রহণ করলেন না? হ্যাঁ, হ্যাঁ, তার মানে আপনি হচ্ছে এই জায়গাটায় পাঠাইছেন, আমি এটা ক্লিয়ার করি, এই যে এখান দিয়ে ডাটা পাঠাইছেন, আর এখানে কি ডাটা রিসিভ করছেন। সিম্পল কথা, আমি আপনাকে আমার বাসায় বসে ফোনে কল দিলাম, সেই কলটা তো আপনার, আপনার কাছে যে ফোনটা আছে সেই ফোনে তো রিসিভ করতে হবে, রিসিভ না করলে কি আমরা দুজনে কানেক্ট হব? কথা বলেন, হব? না না হব না না। হবো না। ঠিক তেমনি আপনি এখানে ডাটা পাঠাই দিছেন, তাহলে এই ডাটাটা রিসিভ হতে হবে, এই ডাটাটা এই যে আপনি রিসিভ করছেন, রিসিভ করার পরে ওই প্রপসের ডাটাকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। যদিও পরিবর্তন আপনি জাভাস্ক্রিপ্টের নিয়মে করে ফেলতে পারেন, বাট আপনি জীবনে কোনোদিন এটা করবেন না, করলে রিঅ্যাক্ট এখানে উল্টাপাল্টা বিহেভ শুরু করতে পারে। ভাই কোনটা পরিবর্তন করব না? মনে করেন এখানে আমি নামের ভ্যালু কত পাঠাইছি, মানে 10টা, কোন ভেরিয়েবল আকারে পাঠাইছি, মানে ভেরিয়েবল বলতে কি নামে পাঠাইছি? নাম। এই নাম। নামটা কি আমি এখানে রিসিভ করছি? হ্যাঁ। এবার এই নামটা জাভাস্ক্রিপ্টের নিয়মে এটা তো ওয়ান কাইন্ড অফ একটা ভেরিয়েবল, তাই না? পরিবর্তন করতে পারবো। এটাকে আপনি এখানে বসে এরকম 500 বানাই দিলেন, এটাকে জাভাস্ক্রিপ্টের নিয়মে পসিবল না? হ্যাঁ পসিবল। তার মানে আপনি একটা কম্পোনেন্টে একটা ডাটা পাঠাই দিয়েছেন, একটা অবজেক্টের কি হিসেবে এটা রিসিভ করছেন, এবং পরবর্তীতে এটা তো আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু এইটা কখনোই করবেন না, এটা যেন মনে থাকে। প্রপস সবসময়ের জন্য ইমিউটেবলি হিসেবে কাজ করতে হবে, এটাকে কখনো মিউটেট করা যাবে না, মানে এটাকে কখনো পরিবর্তন করা যাবে না। মনে থাকবে না, ইন্টারভিউতে কিন্তু এরকম প্রশ্ন করতে পারে, প্রপস এর ইমিউটেবলি ভাবে, মানে এটাকে কেন ইমিউটেবলি, কারণ এটা যদি পরিবর্তন করেন, আমরা এর পরে আসবো কম্পোনেন্ট রেন্ডার এবং রি-রেন্ডারের একটা টার্ম আছে, সেটাই আমরা তখন ব্যাখ্যা করে দেবো যে এটা করলে কি অসুবিধা। ঠিক আছে, যদিও করা যায়, আপনি জোর করে করতে পারেন, বাট এটা কখনো করা যাবে না। আচ্ছা, জি, এখানে ট্যাগের ভিতরে যে আমরা টেক্সট ফন্টে দিচ্ছি, ওটা কি শুধু চিলড্রেন আকারে
একটাই পাঠানো যাবে না আলাদা আরো পাঠানো যাবে? এই জায়গায় চিলড্রেন আকারে হ্যাঁ এর হ্যাঁ। ভিতরে আপনি যে কোনো কম্পোনেন্ট দিতে পারেন। এখানে নেস্টিং এখন নেস্টিং করে ইচ্ছা মতো কম্পোনেন্ট পেয়ে তাহলে অপর পাশে ওটা কিভাবে দেবো? এই সব চিলড্রেন হিসেবেই আসবে। মানে সেটা হ্যাঁ, কি এখানে তো আপনি ডিস্ট্রাক্টর করতে হবে আবার? না সেটা যদি আপনার প্রয়োজন হয় আপনি ডিস্ট্রাকচার করবেন, প্রয়োজন না হলে করবেন না। মানে সোজা কথা এগুলো সব একটা অবজেক্টের প্রপার্টি হিসেবে ঢুকে যাবে। এখন ওই অবজেক্টের প্রপার্টিটাকে আপনি কি করবেন না এটা আপনার উপর। বুঝছেন আমার কথা? বুঝতে পারছি ভাইয়া। আপনার উপর একটা অবজেক্টের প্রপার্টি হিসেবে চিলড্রেন নামক একটা শব্দের ভিতরে আপনার ডাটাটা চলে আসছে। এখন আপনি ওই ডাটাকে কি করবেন? পরিবর্তন করবেন নাকি বাঁচায় রাখবেন আপনার ইচ্ছা। ঠিক আছে? কিন্তু প্রপসে পাঠানোর পরে মানে বন্দুক থেকে গুলি ছোড়ার পরে ওই গুলিকে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? মানে এই হচ্ছে আপনি এখান থেকে পাঠাই দিলেন, পাঠানোর পরে ওকে আর কখনো পরিবর্তন করা যাবে না। কথা মানে বুলেট। ঠিক আছে? আর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা এবার একটু আমরা একটা জিনিস এখানে একটা নতুন মেকানিজম আমি তৈরি করতে চাচ্ছি। এই জায়গাটায় চিলড্রেন এই জায়গাটায় কি লেখা যায়? ভ্যালু ইজ ইকুয়াল টু কি লিখছি এখানে আমি? তো আচ্ছা এখানে তো কমা হবে না। ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু ডাটা জাস্ট কিছু একটা স্ট্রিং দিতে যাচ্ছি। অন ক্লিক ইজ ইকুয়াল টু এখানে একটা ফাংশন এবার একটু ভালো করে দেখেন। আচ্ছা পিওর জাভাস্ক্রিপ্টের নলেজ এইটা প্রপস নামক একটা অবজেক্টের ভিতরে এটা কি একটা কি হিসেবে যাচ্ছে না? এটা একটা কি, এটা একটা কি, এটা একটা কি। এখন এই কি গুলো যখন আপনি রিসিভ করবেন এইটার কি সিরিয়াল মেইনটেইন করার প্রয়োজন আছে? মানে আমি কি এখানে ভ্যালু হিসেবে প্রথমে নিতে পারবো? কিন্তু ভ্যালু পাঠাইছে কিন্তু পরে। ভ্যালু পাঠাইছে কয় জি নাম্বারে? ভাই পারবো। পারবো বা কেরা ভাই বলেন? জি ভাইয়া পারা যাবে। হ্যাঁ, কোনো কি সমস্যা নাম তো তো হবে আলাদা না। থাকবে। কারণ অবজেক্টের এই যে ডাটাগুলো এগুলো সিরিয়াল মেইনটেইন না করলেও হবে, কিন্তু এটা যদি একটা অ্যারে হইতো তাইলে সিরিয়াল মিটিং করতে হবে। এই মানে বেসিক কনসেপ্ট গুলো কিন্তু মাথায় রাখে। এই কথা বোঝেন নাই কে ভাই একটু বলেন তো? আমি অনেস্টলি বলতে পারি এখানে অনেকে মনে হয় বোঝে নাই, কিন্তু আসলে রইছেন আপনি মুখ বন্ধ করে। আর যদি বুঝে যান তাহলে এটা আমার কৃতিত্ব যে আপনার বোঝাইতে পারছি। আচ্ছা এবার এখানে একটা টেকনিকটা একটু খেয়াল রাখেন। আমি এখান থেকে শুধুমাত্র ডিস্ট্রাকচার যখন করতেছি একটা দুইটা এইটারে বাদ একটা দুইটা অ্যাস নেম চিলড্রেন আর কয়টারে ডিস্ট্রাকচার করি নাই? ভ্যালু অন ক্লিক এই দুইটারে ডিস্ট্রাকচার করি নাই। এইটারে আমি এখানে ডট রেস্ট নিতে কি পারবো? মানে এটা কত করে ভিতরে রেখে দিলেন? চেক করি আগে। এই ইউরোটা কোন জায়গায় আসতেছে? ডেমোর ভিতরে কি ঘটাইছি আমি? ডেমো কই? ডেমো তো ঠিক আছে। ডিপ ইজ ক্যানট বি ও আচ্ছা ডিপ প্যারাগ্রাফের মধ্যে ডিপ ঢুকাই দিছে, এটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। তার মানে এইটারে আমি ডিপ করে দিই। এখন মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ এখন দেখেন এইটা কিন্তু ভাই জাভাস্ক্রিপ্টেরই নলেজ। আমি এখানে কি করলাম, যেহেতু একটা অবজেক্ট থেকে এই কয়টা জিনিস তিনটা জিনিস বের করছি। মোট এখানে জিনিস ছিল কয়টা? মোট ছিল কয়টা? একটা দুইটা তিনটা চারটা আর এই একটা কয়টা? পাঁচটা।
3টারে বের করছি আর 2টারে আমি বলতেছি এই 3টা বাদে বাকি যা আছে সব এইটার ভিতরে ঢুকে যাও। দেখেন এটার ভিতরে ঢুকছে না? হুম। বুঝছেন? হ্যাঁ ভাই। আমি ওইগুলো থেকে এগুলো বের করছি, বের করার পরে বাকি যা আছে সব কার ভিতরে ঢুকাই দিছি? এই রেস্ট এবং রেস্ট কি একটা? এখানে রেস্ট কি? তাকায় দেখেন কার্লি ব্র্যাকেট আছে, এখানে রেস্ট কি? অবজেক্ট। নিজেই একটা অবজেক্ট, নিজেই একটা অবজেক্ট এবং সেই অবজেক্টের প্রপার্টি হিসেবে এই বাকি 2টারে ঢুকাই দিছে। এটা ক্লিয়ার? এখন এই জায়গাটায় আপনি যদি এই দুটোকে পাঠাতে চান, মানে এই দুটো ডাটা মানে ভ্যালু, তাহলে আপনি এখানে কি লিখবেন? তাহলে এখানে ভ্যালু এরকম করে লিখতে পারেন, রেস্ট ডট ভ্যালু, তারপরে আপনি লিখতে পারেন অন ক্লিক ইজ ইকুয়াল টু রেস্ট ডট অন ক্লিক। এটা পাঠাইছেন কার ভিতরে? কার ভিতরে মানে পাঠাইছেন? এই কেমন হইতো? ডেমোর ভিতরে। তাহলে ডেমো কি এটা রিসিভ করবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ডেমো এখানে কি হিসেবে পাবে বাই ডিফল্ট? প্রপস হিসেবে পাবে। Object প্রপস হিসেবে পাবে, মানে প্রপস মানে আমার নাম আর কি, কনভেনশন। এবং সেই প্রপসটা, আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, আগে ভেঙে ভেঙে দেখি। এটা তো প্রপস হিসেবে এখানে পাবে এবং এখানে আমি কনসোল লকটা করে দিব প্রপস, আর এই জায়গা থেকে এই কনসোল লকটাকে আমি এখন তুলে দিচ্ছি। ঠিক আছে, এই কনসোল লকটাকে এখান থেকে আমি তুলে দিচ্ছি। এবার যদি দেখি, আমি এটাকে যদি রান করি, ডাটা কি অন্য কম্পোনেন্টে গেছে? আমি এখানে যদি তাকাই, এটা কোন জায়গা থেকে কনসোল হচ্ছে? ডেমো থেকে। projects ডেমো থেকে এখান থেকে পাঠাইছেন কি? ডেমো থেকে। এখন এই যে পাঠানোর যে সিস্টেমটা, এই পাঠানোর সিস্টেমটাকে আপনি, এটাকে আমি ডুপ্লিকেট করি। এই প্যাটার্নগুলো মনে রাখেন, হ্যাঁ? এইগুলোই হচ্ছে আপনার বড় প্রোগ্রামারদের কোড বেজে যে এইসব দেখে হচ্ছে আপনার মাথা ঘুরাই যাবে যে ভাই এ কি করছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন এগুলো তো কোর কনসেপ্ট। এইখানে আমি ডাটাকে এভাবে পাস না করে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ডট 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 রেস্টে পাঠিয়ে দিতে পারি। এখন যদি যাই, আমার ডাটা গেছে? কোনো ইরর আছে? দেখেন তো প্যাটার্ন বুঝছেন কিনা? এইটার দিকে আর এইটার দিকে একটু তাকান, একই তো হলো। একই হইলো, কিন্তু এই প্যাটার্নটা বুঝছেন কিনা? জি, ওটা রেস্টের ভিতর প্যাকেজ হিসেবে চলে গেছে। এইটা আসলে অরিজিনালি কি? রেস্ট অরিজিনালি কি? অবজেক্ট। অবজেক্ট। সেই অবজেক্টকে ডিস্ট্রাকচার করে দিছেন। এখানে কি আপনি ডিস্ট্রাকচার করছিলেন নাকি একটা ভেঙে ভেঙে পাঠাইছেন? আলাদা ভেঙে আলাদা। ভেঙে তাহলে প্রপস পাঠানো এরকম ভেঙে ভেঙেও পাঠাতে পারেন, অথবা অবজেক্টকে এরকম ডিস্ট্রাকচার করেও একবারে পাঠিয়ে দিতে পারেন। ভাই এটা বুঝলাম না। এইখানে এই রেস্টের ভিতরে কি কি ডাটা ছিল? একটা ছিল ভ্যালু, এই ভ্যালু ডাটাটা, আর একটা কি ছিল? ক্লিক। হ্যাঁ। আগের বার যখন আপনি ডেমোর ভিতরে এই ডাটাটা এখানে রিসিভ করে আরেকটা কম্পোনেন্টে পাস করতেছেন, তখন কিন্তু আপনি আলাদা করে স্পেশালি বলে দিচ্ছেন এটা ভ্যালু রেজ ডট ভ্যালু, ওয়ান ক্লিক রেজ ডট ওয়ান ক্লিক, আলাদা আলাদা করে আপনি একটা একটা করে লিখে লিখে দিচ্ছেন না? হ্যাঁ। ওইটাই আপনি এরকম করে এত বড় না লিখে আপনি ডিরেক্টলি এইভাবে পাঠিয়ে দিতে পারেন। আমরা তো দুইটাই পাঠাচ্ছি, আর তো কিছু পাঠাচ্ছি না। পাঠাচ্ছি না, এইটা মানে কিন্তু এই অবজেক্টের ভিতরে যা থাকবে সব চলে যাবে। আচ্ছা ভাই, এই অ্যাজ নেম চিলড্রেন এগুলো তোমরা পাঠাচ্ছি না, তাই না? এগুলো তো যাচ্ছেই না রে ভাই, হ্যাঁ, এগুলো তো আলাদা করে আমি এইটারে পাঠাচ্ছি। জি ভাই বুঝতে পারছি। তাই এইটা একটা অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টি গুলোকে আপনি যদি পাঠাতে চান, এইটা আরেকটা সিনট্যাক্স, প্রপস পাঠানোর আরেকটা সিনট্যাক্স। শুধু এইভাবে মনে রাখেন যে পুরো অবজেক্টে সব ডাটা যদি পাঠাতে চান, তাহলে এরকম করে এই ডট 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 দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এবার এইটা তাহলে রিসিভ হইছে কি নামে? প্রপস। প্রপস নামে। এবার দেখেন
আপনি যদি এই জায়গাটায় এইটাকে ডট 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 প্রপস হিসেবে দিয়ে দেন, এখানে কি একটা ওয়ান ক্লিক ছিল? আচ্ছা ইনভ্যালিড হ্যান্ডেল, আচ্ছা হ্যান্ডেলে ইনক্লিক হয়েছে, কি ভুল করছি? অন ক্লিক, অন ক্লিক, আচ্ছা অন ক্লিক, এখানে ইনভ্যালিড অন ক্লিক মানে হচ্ছে নাম তো যাবে এখানে বড় হাতের, ক্যামেল কেসিং আকারে যাবে। সেভ করেন নি? সেভ করেন নাই সেভ করে নাই, তাই না? এবার দেখেন এইটা যে কতটা পাওয়ারফুল, হয়তোবা কেউ বুঝছেন কিনা আমি জানি না। এখান থেকে দেখেন আপনি এটাকে সেপারেট করে যা আছে আল্লাহর রাস্তে সব এখানে বসাই দিছেন, আপনাকে একটা একটা করে বসানো লাগে নাই। এই প্যাটার্নটা কি বুঝছেন? এই পাশে কি সবসময় স্প্রেড করে নিতে হবে? এটা আপনার ইচ্ছা। আমি আপনাকে কি বললাম, আপনি ডাটাটা পেয়ে গেছেন একটা অবজেক্ট আকারে, এরপরে ওই ডাটাটাকে কি করবেন কিনা এটা আপনার ডেভেলপারের উপর ডিপেন্ডেন্ট। এখানে আমি আপনাকে শুধু প্যাটার্নটা দেখাচ্ছি, যখন কোড করব বড় বড় ডেভেলপারদের কোড বেজে যেয়ে দেখবেন এরকম করে লেখা, কিন্তু এটা মানে আমি বুঝাইতে চাচ্ছি এটা কি হচ্ছে। এখানে দেখেন আপনি ওয়ান ক্লিক নামে নিছেন, তাহলে এটা রিসিভ করতে, এই যে এটা হচ্ছে কোথা থেকে পাঠাইছে, টেস্টের ভিতরে, এই যে টেস্টের ভিতরে, তাহলে টেস্টের ভিতরে এখানে আসছে। এখন এখান থেকে কিন্তু আমি সবগুলো নিই নাই, বাকি তিনটা নিয়ে বাকিগুলোরে এটারে এবারে পাঠাই দিছি কি ডেমোর ভিতরে একদম সরাসরি স্প্রেড করে ঢুকাই দিছি। এবার এখানে যে দেখেন আপনারা নর্মালি কি করতেন, মানে এটা হচ্ছে ইউজ কেসের উপর ডিপেন্ড করে। মানে আমি এখান থেকে পাঠাইছি ডেমো, আপনি এখান থেকে কিন্তু এরকম করতে পারতেন, এই যে এখান থেকে অন ক্লিকটাকে এরকম করে কিন্তু রিসিভ করতে পারতেন। এরপরে আপনি এখানে সেই অন ক্লিকটাকে এরকম করে কিন্তু বসাতে পারতেন, অন ক্লিক, তারপরে এটাকে আপনি এরকম করে দিতে পারতেন, এই যে ওয়ান ক্লিক, এই যে দেখেন কাজ করতেছে। কিন্তু আমি ওটা কিন্তু করি নাই, ওটা না করে একটা অন্য প্যাটার্নে চলে গেছে। এইটুকুই হচ্ছে আমি আপনাকে বোঝাইতে চাচ্ছিলাম যে এই প্যাটার্নটা বুঝছেন কিনা। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এটার অনেক বেনিফিট আছে। ঠিক আছে, বড় বড় লাইব্রেরি গুলা আপনার সব এরকম করে প্যাটার্নে কাজ করে, ওদের লাইব্রেরি কোড বেজে ঢুকে দেখবেন। ঠিক আছে, এখানে তো ভাই খালি শুধু ওয়ান ক্লিকটাই রিসিভ হচ্ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, বাকিগুলো আমি রিসিভ করি নাই। ঠিক আছে, বাকিগুলো রিসিভ করে দিলে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে। হ্যাঁ এখানে ডিস্ট্রাকচার করতেছেন, একদম পিওর ডিস্ট্রাকচারের নলেজ। জি ভাই। ঠিক আছে, আচ্ছা এবার একটু আমরা আসি আমাদের ইউআইটা বানাবো। draw.io টুলস, এখানে আমরা এই কম্পোনেন্টটা বানাবো। ঠিক আছে, তাহলে আচ্ছা তার আগে আমাদের প্রজেক্টে আমরা হচ্ছে এই এই ডেমো সব আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই ডেমো লাগবে না, একদম ক্লিন করে ফেলি। যতটুকু দেখাইছি এই প্যাটার্নগুলো মনে রাখেন। হ্যাঁ, এই প্যাটার্নগুলো আমার দরকার হবে, কাজ করতে গেলেই এই প্যাটার্ন দরকার হবে। আচ্ছা এটা ধরেই ফেলাই দিই। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই প্রজেক্টের টেস্ট কম্পোনেন্ট তো নাই, ডিলিট করে দিছি, এখান থেকে সব বাদ। সব ক্লিন। হেই, এবার হচ্ছে আমাদের এই প্রজেক্টে আমরা হচ্ছে আমাদের একটা পুরো একটা রিঅ্যাক্ট প্রজেক্ট, আমরা এই প্রজেক্টে টেলউইন্ডটাকে সেট আপ করি। টেলউইন্ড সিএসএস সেট আপের জিনিসপত্র যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি পাগল ছাড়া অন্য কিছু হবেন না, যেটা আমি বলতেছিলাম। হ্যাঁ, আপনার এই কিভাবে কি ইনস্টল করতে হবে গেলে জীবনে কোনোদিন মুখস্থ রাখবেন না, আর মুখস্থ রাখাটা বোকামি হবে, কারণ এগুলো ওদের ভার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে সেটআপ চেঞ্জ হইতে পারে, তখন কি আবার মুখস্থ করবেন? আপনি সবসময় কাজ করবেন এগুলো দেখে দেখে। আচ্ছা আমরা এই যে ভিটের মাধ্যমে করব, এই যে ইউজিং ভিট, এরা প্রথমে দেখি এদের প্রথম কমান্ডটা কি বলছে। বলছে তুমি টেলউইন্ডটাকে ইনস্টল করো আর এইটাকে ইনস্টল করো।
আমরা এই দুটার কমান্ডটাকে কপি করে নিয়ে গেলাম। ভার্সন ঠিক আছে, নতুন ভার্সনই। হ্যাঁ, এখানে চলে গেলাম আমাদের, আমি এটাকে পাশাপাশি রাখি। হ্যাঁ, আর এখান থেকে টার্মিনাল এটা ক্লোজ করলাম, কন্ট্রোল সি, ক্লিয়ার। টার্মিনালে পেস্ট করতে গেলে কন্ট্রোল শিফট ভি দিবেন। হ্যাঁ, কন্ট্রোল শিফট ভি দিলে ওই কপি করার সময় যদি কোনো সিএসএস টিএসএস থাকে ওইগুলো আর আসবে না। ঠিক আছে, এন্টার দিলাম। তাহলে এখানে কয়টা জিনিস ইয়া হচ্ছে? দুইটা জিনিস, একটা হচ্ছে টেলউইন্ড আর টেলউইন্ড সিএসএস স্ল্যাশ ভিট। আচ্ছা, এরা যা যা বলছে আমরা এইভাবে এগোই, তারপরে দেখি কি কি বলে। টেলউইন্ড সিএসএস ভিট এটা ইনস্টল করতে বলছে, আমরা দেখি করি কিনা, কারণ এগুলো মুখস্থ করব না কখনোই, এটা মনে রাখাও পসিবল না। এটা হইছে। এরপরে কি বলছে? আমাকে কনফিগার করতে বলছে। বলছে এই যে v.config নামক একটা ফাইলের ভিতরে যেতে হবে, তার ভিতরে এই কোডগুলো দিতে হবে। আমি অলরেডি এই যেগুলো হাইলাইট করে দেওয়া, এগুলো হচ্ছে নতুন করে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, তা আমি ধইরা এখান থেকে পুরোটা কপি করলাম। কোন ফাইলের ভিতরে? এই উপরে ফাইলের নামটা v.config.ts। আচ্ছা, যে এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট দিয়ে দেখাইছে, যেহেতু আমাদের জাভা স্ক্রিপ্ট, আমরা এখানে js এ যাব। ঠিক আছে, আমরা v.config. আমরা পাই কিনা, কই গেল? তো এই যে দেখেন এখানে ওরা বানাই দিছে। এবার এখানে গেলাম, ওরা বলতেছিল কোন কোন লাইনে, আমি এখান থেকে আল্লাহর রাস্তায় সব কপি করে নিয়ে চলে আসছি, দিয়ে এখানে। আচ্ছা, আগে দেখে নি, না এখানে ঝামেলায় পড়বানি। এখানে একটু খেয়াল করেন, এরা বলছে যে এইটা নিতে হবে, এই যে মার্ক করতে বলছে এইটা, কারণ দুই এখানে, লাইনে হ্যাঁ, কারণ আমি যদি সব রিপ্লেস করে দিই, এখানে রিয়াক্টের একটা জিনিস রয়েছে, এই দেখেন রিয়াক্ট, এটাও রিমুভ হয়ে যাবে না। ঠিক আছে, এই জন্য এরা দেখেন, এরা বলে দিছে, এই যে দেখেন, এই যে মার্ক করে দিছে, দেখেন এই লাইনটা ইনক্লুড করতে বলছে, তাহলে আমি এই লাইনটা কপি করলাম। তার মানে এই লাইনটা কোথায় দিতে বলছে? ইম্পোর্টের নিচে, এখানে এসে দিলাম। আচ্ছা, তারপরে সব ধুয়ে দেবো এরকম। না, ওইখানে মার্ক করা দেখেন, এই যে মার্ক করা, এই যে দেখেন, এই যে গাঢ় করে মার্ক করা, এই লাইনগুলো রিপ্লেস করতে হবে। এই যে এখানে গেলাম, প্লাগইনস এর ভিতরে এইটা কপি করলাম, প্লাগইনস এর ভিতরে এইটা বসালাম। এখন যদি ভাই আপনি যদি পিওর জাভাস্ক্রিপ্টের নলেজ যদি না রাখেন, তাহলে তো সমস্যা। কেন সমস্যা? খেয়াল করেন, এর আগে একটা জিনিস আছে, এটা একটা অ্যারে, তাহলে মাঝখানে যে এখানে একটা কমা দিতে হবে, এই যদি নলেজ যদি আপনার না থাকে, তাহলে কেমনে হবে ভাই বলেন? এখানে তো এই প্লাগইনস এর ভিতরে দেখেন একটা অ্যারে আকারে রিঅ্যাক্ট অলরেডি আছে। এখন ওরা বলছে এইটা আপনি এটা বসালেন, কিন্তু এটা যেহেতু অ্যারে, মাঝখানে তো কমা দিতে হবে, এটা তো কমন সেন্স। ঠিক আছে, আর লাস্টে টেলিং কমা না দিলেও চলবে। এরপরে কি বলছে? এরপরে বলছে যে ইম্পোর্ট করতে হবে এই সিএসএসটা। এখানে বলছে একটা সিএসএস ফাইল ইম্পোর্ট করতে হবে। এখানে আমরা কি অ্যাড ইম্পোর্ট টু সিএসএস ফাইল টু ইম্পোর্ট টেলনেট। আচ্ছা, তার মানে আমাদের একটা মেইন ডট সিএসএস ফাইল আমাদের আছে, একদম রুট ডিরেক্টরিতে ডিলিট করে দিছে কিনা জানি না, এই যে এইখানে আছে। আচ্ছা, এই জিনিসপত্র লাগবে না, এটা হচ্ছে বাই ডিফল্ট রিঅ্যাক্টের সাথে আসে, ওরা একটা স্টাইল দিয়ে দেয়, এখানে দিয়ে দিলাম। এরপরে কি বলছে? প্রজেক্ট রান করতে বলছে, আর এখানে হচ্ছে স্টাইল। আচ্ছা, আমি কি ভুল জায়গায় গেলাম? খেয়াল করি তো। আচ্ছা, আমি ভুল জায়গায় গেছি, সমস্যা এখানে ঘটছে। আমি তো ফ্রেমওয়ার্ক গাইডে এসে করব। দাঁড়ান দেখে নেই নাকি নাকি ঠিক জায়গায় করছি। সিডিএন ফোর্স সিএসএস ভিট, তাহলে ওরা আবার এইটা কেন স্টাইল করতে বললো ওরা? এইটা এসআরসি ডট স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আমি দেখে নিই আগে কাজ করে কিনা, তারপরে দেখবো আমি। তো ভিটের মাধ্যমেই তো করলাম আমি, ইউজিং ভিট। আর ফ্রেমওয়ার্ক গাইডের ভিতরে কি এখানে কোনো ভিট আছে? না। আচ্ছা, ওরা ওখানে ওরাকে সিএসএস ফাইল তৈরি করে কিনা জানি না, দেখে নি। এবার আমরা app.jsx এ যাই, এখানে একটা ক্লাস লিখি, ক্লাস নেম টেক্সট, এটা দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, প্রজেক্ট রান করা নাই।
রিলোড করি। ইউর মারছে নাকি কোনো? ইউর টিরোড তো দেয় নাই, কম্পোনেন্টের ভিতরে তো লিখলাম সিএসএস ফাইল, এটা লাগবে না। ভাই লেখাটা মনে হয় আসছে অনেক ও হালকা আচ্ছা হয়ে আচ্ছা, এই যে আসছে, সরি আসছে তো। এই যে কালার দিছি উল্টা পাল্টা, এখানে দেখি আমি অন্য কিছু দিই, এটা হাট করে দেন। একটা বেসিক ব্যাকগ্রাউন্ড কালার দিই। হ্যাঁ, তার মানে আমাদের প্রজেক্টের সাথে এটা পারফেক্টলি ইয়া হয়ে গেছে। দেখেন এই যে যে জিনিসটুকু, এইগুলো হচ্ছে ভাই কমন সেন্সের বিষয়। দেখেন আমি আপনাদের অনেকবার বলছি যে আসলে ডকুমেন্টেশন কখনো একদম বিগিনারদের জন্য না, ঠিক আছে? দেখেন এরা স্টেপ বাই স্টেপ আসলো, ওরা আবার এই HTML ফাইলে এসে এখানে আবার এসআরসির ভিতরে, আচ্ছা এটা হচ্ছে আমাদের নিজস্ব স্টাইল, ঠিক আছে? এখন আমাদের তো নিজস্ব স্টাইল পেজ নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদেরটা, তা আমাদের তো নাই, লাগবে না, তার মানে এইটুকু করলেই হচ্ছে, ঠিক আছে? আপনি যদি এখন এইটারে কপি করেন, কারণ আপনার তো পেজই নাই, এটা তো আমরা বানাই নাই, ঠিক আছে? এটা তো আমাদের নিজের কাস্টম, ঠিক আছে? এটা বলে দিছে যে style.css, ঠিক আছে? এই যে তার মানে আমাদের প্রজেক্টে আমরা টেলউইন্ডটাকে সেট আপ করে ফেলছি, এটা কাজ করতেছে। এখন আমাদের কাজ, আর এটা মাঝখানে আসছে, এটার কাহিনী হচ্ছে আমার মনে হয় সিএসএস ফাইল কোথাও কি লিঙ্ক আপ আছে? না, index.css এটা তো চেঞ্জ করে ফেললাম। আমি কোথায়, .css এ মনে হয় ভাই টেক্সট সেন্টার করা না লাগবে না, এই যে এটা মানে ক্যাশিং করা ছিল মনে হয়, দেখেন আমি রিলোড করার পরে এটা ঠিক হয়ে গেছে। তাই তো ভাবি যে এটা মাঝখানে কেন আসলো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সিএসএস এটা কানেক্টেড। এবার আমাদের এই ইউআই এর দিকে তাকাই। এই ইউআই তে আমরা এখানে এই একটা টেক্সট কম্পোনেন্ট বানাবো, ঠিক আছে? আপনাদের বলছিলাম যে এই কম্পোনেন্ট গুলো হচ্ছে আপনি ছোট ছোট টুকরো টুকরো পার্ট নিয়ে একটা কম্পোনেন্ট বানাতে পারেন, একদম লো লেভেল পর্যন্ত ভেঙে ভেঙে বানাতে পারেন। তা আমি এই ছোট্ট প্রজেক্টটা লো লেভেল পর্যন্ত ভেঙে ভেঙে দেখাই, এরপরে আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন। তাহলে এইটা আমরা একটা কম্পোনেন্ট বানাবো। তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা একটা টেক্সট কম্পোনেন্ট নাম দেব, এইটার নাম হচ্ছে টেক্সট ডট জেএসএক্স, এটা দিলাম। এখন একটা কম্পোনেন্ট বানাতে হলে আরএসসি এটা গেল। আর এই জায়গাটায় আমাদের এই যে টেক্সট কম্পোনেন্টের যে ট্যাগটা কি হবে, এটা ডাইনামিক আসবে, ঠিক আছে? তার মানে এইটা আপাতত আমি এখানে হ্যালো প্রিন্ট করে দিই, আর এগুলো বাদ। আপনি শুধুই কম্পোনেন্ট বানানো শেখেন, ঠিক আছে? তারপরে বাকিটা দেখা যাবে না। এগুলোকে সব ফেলে দিই। এখানে আমাদের ওই টেক্সট কম্পোনেন্টটাকে আমরা কল করব, টেক্সট। আর এটাকে কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করলাম, এই ক্লাসটাকে ফেলে দিলাম। এই যে হ্যালোটা আসছে। এখন এই কম্পোনেন্ট বানাতে গেলে একটা মিনিট আমাকে একটু সময় দেন, একটা মিনিট। নিজে যদি এরকম ভেরিয়েন্ট কম্পোনেন্ট বানাতে পারেন আপনি, তখন আপনি যে কোনো কম্পোনেন্ট লাইব্রেরি ইউজ করতে গেলে আপনি ওটা বুঝতে পারবেন, মানে একটা আইডিয়া নিতে পারবেন যে বিহাইন্ড দ্য সিন কেমন হচ্ছে, ঠিক আছে? এই জন্যই হচ্ছে আমি আপনাদের এই প্রথমবারের জন্য এইভাবে আমি এই জিনিসটা দেখাচ্ছি, হ্যাঁ? কারণ এটা দেখাই নিলে আপনি যখন বিভিন্ন কম্পোনেন্ট লাইব্রেরি ইউজ করবেন, ম্যাটেরিয়াল ইউআই বা অন্য কোনো ডেইজি ইউআই, ওদের দেখবেন যে বিভিন্ন জিনিস আপনি ইউজ করেন আর অটোমেটিক্যালি কাজ করতেছে। ওইটা যে কেমনে কাজ করতেছে, ওইটার বিহাইন্ড দ্য সিনটা বোঝানোর জন্যই হচ্ছে আমি এই প্যাটার্নে আপনাদের প্রথমবার শেখাচ্ছি। তাইলে ওই কম্পোনেন্ট গুলো বুঝতে পারবেন, কারণ ওই কম্পোনেন্ট গুলো তো অলরেডি বানানো, ঠিক আছে? তখন আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা, ওরা তাহলে এইভাবে বানায় রাখছে।
ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা গেল, এটা লাগবে না, আমি ছিলাম কোথায়? এখানে। আর ইউআইটা কই? এইটা। তার মানে আমাদের এইটা কোন ট্যাগে রেন্ডার হওয়া উচিত আমাকে বলেন? এইটা বোল্ড করা আছে, তাহলে হেডিং দিয়ে দিই। এটা এটা একটা হেডিং ট্যাগ হওয়া উচিত। তার মানে এটার নাম হওয়া উচিত হচ্ছে আমার এখান থেকে অ্যাস পাঠাবো, আমি কোন ট্যাগে পাঠাতে চাই এটাকে সামহাউ দিলাম h2 মানে এইটা। আর এটাকে যখন আমি গ্রহণ করব তাহলে নিঃসন্দেহে এখান থেকে আমি এটাকে পাবো। তাহলে এখানে আমি এটা নাম দিলাম হচ্ছে প্রপস। আমি পরের লাইনে ডিস্ট্রাকচার করতেছি, আপনি চাইলে সেম লাইনেও করতে পারেন, আপনার ইচ্ছা। কনস্ট্যান্ট, শুধু প্যাটার্নটা ফলো করেন, কি শেখাচ্ছি ডাজেন্ট ম্যাটার, বাট এই প্যাটার্নগুলোই আপনি অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করবেন। প্রপস, এই জায়গাটা অ্যাস হিসাবে আসবে, এই অ্যাসটাকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট একটা ট্যাগ নাম দিবেন, সেটা অ্যাসটাকে রিসিভ করবেন, এই ট্যাগটাকে এখানে হিসেবে দেবেন। আর এইটার ভিতরে যে লেখাগুলো আমি নিতে চাই এই লেখাগুলোকে আমি এই প্যাটার্নে নিব না, আমি এখানে চিলড্রেন আকারে নিব। এখানে হেড হ্যালো টেস্ট। আর তাহলে এইটা আমি এখানে অ্যাজ এর আকারে এখানে CHILDREN চিলড্রেন আকারে পাবো। সেই চিলড্রেনটাকে এখানে আমি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে পারবো। এই অবস্থায় পর্যন্ত যদি যাই, আগে দেখি আমার ইউআই রেন্ডার হচ্ছে কিনা, হ্যালো টেক্সট, এবং আমি এলিমেন্টের দিকে যাব। ঠিক আছে? প্রথম আপনার প্রজেক্ট শুরু করতে আপনার কাছে মনে হতে পারে যে ভাই এত সব কাজ কি করা লাগে, আমি তো ধরেই শুরু করতে পারি। হ্যাঁ, আপনি ধরে শুরু করতে পারেন, কিন্তু ইন ফিউচারে যে বিভিন্ন প্রবলেম ফেস করবেন। এটা আমার উদ্দেশ্য হচ্ছে এগুলোকে রিইউজেবল বানানো। দেখেন এখানে h2 আসছে। এখন যদি আমি এখানে h1 দিই, আমি এখানে h1 দিলাম, এবার আমি দেখবো এখানে আমার h1 আসছে। তার মানে আমি ট্যাগটাকে কি ট্যাগে রেন্ডার করতে চাই এটা ডাইনামিক করে ফেলছি। ভিতরে টেক্সট কি দেবো এটাও ডাইনামিক করে ফেলছি। এখন এইখানে আমার স্টাইল করতে হবে এইটার ভিতরে। এখন স্টাইল করতে গেলে আমরা তো ইউজ করব কি, আমরা ইউজ করব হচ্ছে টেলউইন্ড। আমরা তাহলে এই জায়গাটায় কনস্ট্যান্ট এটাকে কম্পোনেন্টের ভেতরে ভেতরে রাখার কোনো দরকার নেই। এটাকে আমি ভাই এর স্টাইলটা এই জায়গাটায় আমি কনস্ট্যান্ট স্টাইল টাইপ প্যাটার্নটা দেখেন ভাই। ঠিক আছে? এটা একটা অবজেক্ট, এটা টাইপ আমি বানাতে চাই, এটা হবে হচ্ছে হেডিং ক্লোন হেডিং। এটা একটা টাইপ ভেরিয়েন্ট। এবার এটা যদি আমার হেডিং ভেরিয়েন্ট হয়, তার মানে এখান থেকে আমার স্টাইল টাইপ মানে সোজা বাংলা ভাষা, এখানে আমি একটা স্টাইল পাঠাবো। জটিল হতে পারে বুঝতে, বাট প্যাটার্নটা বোঝার ট্রাই করেন। এখানে একটা স্টাইল টাইপ পাঠাবো, এইটা মনে করেন এই নামটা পাঠাবো হেডিং। পরে আমি এটা আরো বিশ্লেষণ করে দিচ্ছি। হেডিং এইটা অ্যাজ এ এই জায়গাটায়, তাহলে আমি এখানে একটা স্টাইল পাবো। এইটা যে এইটা বুঝতে পারছি, হ্যাঁ প্রক্স হিসাবে পাইছি। কারণ এখানে প্রপস হিসেবে পাঠাইছে। এইটা আপাতত ভুলে যান, এইটা যে এইটা এখানে পাইছি। এবার এই স্টাইলগুলো আমি এই জায়গাটায় অ্যাপ্লাই করব। স্টাইল যে আমি কিভাবে ভিন্ন ভিন্ন জিনিস এখানে আমি রিটার্ন করব। এখন কমপ্লেক্সিটি হচ্ছে আমি আগে এটা হার্ড কোডেড ভাবে বানাই। ক্লাস নেম ইজ ইকুয়াল টু, এটা যদি আমাকে ইয়া করতে হয়
মনে করেন এখানে আমি দিব হচ্ছে টেক্সট সিএসএস এ যেভাবে আমরা টেলউইনটাকে ইউজ করি, তাহলে এখানে হচ্ছে টেক্সট, ওদের ক্লাস নেম কি তাই তো বলে গেলাম। টেক্সট মানে কালার দিতে যাচ্ছেন? হ্যাঁ, টেক্সট 2 এক্সেল এরকম করে লেখে। আচ্ছা, এখানে তো সাজেশনও দিচ্ছে না, তো আরেকটা font প্রবলেমে size। পড়লাম। দাঁড়ান, একটা মিনিট, সাজেশন নিতে হবে আমার। এখানে আমি রিটার্ন আচ্ছা, এখানে আমি টেক্সট 3 এক্সেল করলাম, কালার মনে করেন কালার দিলাম হচ্ছে, জাস্ট কিছু একটা দিতে যাচ্ছি, এই কালারটা। এবার এটা যদি দিই, আমার এটা পারফেক্টলি আসতেছে। কালার কেন পাইলো না? ক্যারেক্ট কালার, এটা তো পাইছি না, সরি। বিজি, এটা যদি দিই, এটা পাচ্ছে। আচ্ছা, তাহলে ওইটা টেক্সট কালার হবে মনে হয়। হ্যাঁ এরকম। দিলাম তো, টেক্সট কালারই তো দিলাম এখানে 500। আচ্ছা, এবার আসছে, তো আগের বার কেন আসে নাই জানি নাই। এবার এই জিনিসটাকে, এটা গেল, এই জিনিসটাকে আমি এটাকে ডাইনামিক করতে চাচ্ছি। প্যাটার্নটা ফলো করেন। এখানে কনস্ট্যান্ট ক্লাস নেম ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা, 2টা ব্র্যাকেট পড়ে গেছে। এইটা ক্লাস নেমটা এখানে যদি বসাই, কোড অনেক পেঁচানো, বাট দেখেন বোঝেন কিনা, শিখতেছেন যেহেতু কষ্ট করে শেখেন। এই উপরে এটা তার কারেক্ট হবে না? এটা কেটে দিতে হবে। এখন যদি যাই, পারফেক্টলি কাজ করতেছে, তার মানে আমার স্টাইল এখানে চেঞ্জেবল। এইটা তার মানে এই যে যে জিনিসটা আসবে, এই জিনিসটা প্রপস আকারে এখানে আমাকে পাঠাই দিবে। এই হেডিং এর বিপরীতে এই জায়গাকে আমাকে সামহাউ ডাইনামিক্যালি, এখানে মনে করেন, এটা আপনারা বলবেন কিভাবে করব। প্যারাগ্রাফ বানান ভুল লিখছি। প্যারাগ্রাফ বানান কি? PARA GRA PH। GRAPH দেখ, বানান ইয়া করেন, বাদ দিয়েন। প্যারাগ্রাফ। আচ্ছা, এখন এই যে জিনিসগুলা এখানে আপনার মাথা কাটা এটা বের করতে হবে, এটা ডাইনামিক্যালি বানাইতে হবে যে এখানে কেউ যদি প্যারাগ্রাফ এইটা দেয়, এরকম দেয়, তাহলে প্যারাগ্রাফের জন্য আমার স্টাইল আলাদা হবে, এই জায়গাটার এই স্টাইলগুলো আলাদা আসবে। এইটা আমাকে ডাইনামিক্যালি করতে হবে। কিভাবে করেন? এখানে মনে করেন আমি এটা বলতে চাচ্ছি যে স্টাইল যদি সে এখানে এরকম করে আমার প্রি ডিফাইন স্টাইল লেখা থাকবে অটোমেটিক্যালি কম্পোনেন্টের। স্টাইলটা দিবে কোথা থেকে? এখন আমার চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এই জায়গাটা ডাইনামিক্যালি রেন্ডার করতে হবে। এই জায়গাটায় মানে এই যে যে এই জায়গাটা যে আমি হার্ড কোডেড করছি না, এটা কি হার্ড কোডেড লেখা না? এই হ্যাঁ। লেখাটা আমার হচ্ছে হেডিং, এই জায়গাটা আবার ডাইনামিক্যালি রেন্ডার করতে হবে। এটা ব্রেন খাটায় বের করেন, কেমনে করব? পসিবল বলেন? আমি করে দিলে হয়ে যেত, কিন্তু আপনি দেখেন, আপনি ব্রেন খাটায় বের করেন। এই জায়গাটা ডাইনামিক হবে। কেউ যদি হেডিং দেয় তাহলে এই টেক্সট আলাদা হবে, কেউ যদি প্যারাগ্রাফ দেয় এই স্টাইল আলাদা হবে। কিভাবে করবেন বলেন? দেখেন, কম্পোনেন্ট বানাইতেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে।
ঠিক আছে? এটা কেন কষ্ট করে বানাচ্ছি? কারণ আমি যখন বিভিন্ন কম্পোনেন্ট লাইব্রেরি ইউজ করব, তখন দেখবেন ওরা বিভিন্ন রকম ম্যাজিক্যাল জিনিস ইউজ করে। ওরা একটা জিনিস পাঠাচ্ছে এক এক রকম হয়ে যাচ্ছে। আপনি ওটা বুঝতেছেন না যে এটা কেমনে কাজ হচ্ছে। আমি শুধু বিহাইন্ড দ্য সিনের ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি। এখন আমার চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইটা আমার ডাইনামিক্যালি চেঞ্জ করতে হবে। এটা কিভাবে পসিবল? ভাই ভাইয়া একটা এটা object হেডিং create না করে প্যারাগ্রাফ, এটা ওই কম্পোনেন্ট এক কম্পোনেন্ট থেকে আসবে না? জি, হেডিং আর প্যারাগ্রাফ এই এক লেখাগুলো কম্পোনেন্ট, আসবে, এই লেখাগুলো এখানে। এখানে আসবে হেডিং। তাহলে প্রপটা চেক করতে হবে। এই প্রপটা চেক করে আমি এখানে কিভাবে, আমাকে এইটা বলেন, আমাকে কোড বেসটা বলেন। এই জায়গায় কিভাবে করবো তাহলে? আমি এরকম ভাবে করতে পারি, ইট ইজ দে ইফ ইজ দিয়ে করতে পারি, এরকম ভাবে, এরকম। তাহলে আমি ইফ, তাহলে আমার এইটাকে এরকম করতে হবে, এটাকে লেট দিয়ে নিতে হবে, লেট। আচ্ছা ভাই, একটা হচ্ছে যে অবজেক্ট যদি উপরে ক্রিয়েট করে নেই চাইল্ড নামের, ওর মধ্যে হচ্ছে যে আমরা কি সাইজ আকারে রাখবো হচ্ছে চাইল্ড, লাস্টে এস দিয়ে। চাইল্ডস। হ্যাঁ, চাইল্ড নামে দিয়ে হচ্ছে যে আমরা যখন প্রপ গুলা রিসিভ করবো তখন হচ্ছে যে ধরেন আমি পাঠাইছি হেডিং, তো আমার একটা কি থাকবে হেডিং না, এবং ওটার ভ্যালুটা হবে হচ্ছে যে ওই যে আপনি যেটা লিখতেন টেক্সট পিক্সেল কোডটা বলেন, এখানে আমি কি লিখবো বলেন। এখানে না ভাই, একদম উপরে ওই যে স্টাইল ট্যাগ লিখতেন না, হ্যাঁ, হুম কোন স্টাইল, হুম কোন স্টাইল লিখতে হবে ভাই, কনস্ট, স্টাইল। কনস্ট স্টাইল, এইগুলো ব্রেনস্টর্মিং করে বের করতে হবে। তারপর একটা হচ্ছে অবজেক্ট লিটার নিব, হুম এর মধ্যে হচ্ছে যে লিখবো হেডিং, হেডিং দিয়ে হচ্ছে কোলন, ক্লোন। এবার হচ্ছে যে ওই স্টাইলটা নিয়ে আসবো। দেখেন বাকিরা বুঝতেছেন কিনা। এবার আমরা এবার প্যারাগ্রাফের জন্য একটা রাখি। হ্যাঁ ভাই, আর হচ্ছে যে ওই যে প্রপ তো হচ্ছে স্টাইল নামে নিচ্ছি, এই জন্য এটার নাম দিব স্টাইল। আচ্ছা, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এইটাই হবে। শুধুমাত্র আমরা এখানে বোঝার স্বার্থে আমরা হচ্ছে এটাকে করে দিই এক্সেল, আর এটাকে করে দিই মনে করেন টু, টু আছে 300, এটা দিয়ে রাখি। এবার এই জায়গাটায় স্টাইল দিয়েছি, প্রপস আকারে স্টাইল, প্যাটার্ন, এই জায়গাটায় লজিক্যাল চেক। বলেন তারপর কি মানে করবো? ভাই যে ক্লাস নেম ইকুয়ালস টু হচ্ছে যে যে ইয়ে দিচ্ছে না ট্যাগের মধ্যে, হুম ওখানে হচ্ছে স্টাইল, সরি স্টাইল মানে হচ্ছে আমাদের ওই যে যে ইয়েটা বানাইলাম, অবজেক্টটা বানাইলাম, এটার নাম হচ্ছে লাস্টে একটা এস দিয়ে দিব। আচ্ছা, তাহলে ওই ক্যালকুলেশনটা এখানে নিয়ে যাই, কারণ এই জেএসএক্স এর ভিতরে যত সম্ভব পেঁচানো গোছানো জিনিস রাখবেনই না। এটা ডট, তাহলে স্টাইল হবে। আ আ আ আ আ এটার নাম দিই স্টাইলস, হ্যাঁ ভাই, এটা দিই স্টাইলস। এবার তাহলে এখান থেকে যে স্টাইল হ্যাঁ, পাঠাবে, স্টাইলস ডট স্টাইলস, হ্যাঁ যেটা পাঠাবে সেই নেমটা মানে হচ্ছে এই নেমটা। জি ভাই। এবার তার মানে এটা ডাইনামিক্যালি তৈরি হচ্ছে, এটা ডাইনামিক। তাহলে আমার এখানে প্রপস টাইপের এটার প্রয়োজন হবে না, এটা বাদ, এটা না হলে চলতেছে স্টাইলস। এবার এখানে আছে স্টাইল, স্টাইলস অবজেক্ট, তার মানে এটাকে থার্ড ব্র্যাকেট স্টাইল ডট স্টাইলস,
এবার দেখি আমাদের কম্পোনেন্ট কাজ করে কিনা। যদি আমি এখান থেকে প্যারাগ্রাফ পাঠাই, পারফেক্টলি ওয়ার্কিং। প্যাটার্ন বুঝছেন? জি ভাই। প্যারাগ্রাফ এখানে কেন ডট দিলে কাজ করতেছিল না? স্ট্রিং আসতেছে। জি, না কেন ডট দিলে কাজ করতেছিল না? ডাইনামিক কারণ এইটা তো ডাইনামিক, এই ভ্যালুটা তো ডাইনামিক, তাই না? এই কারণে কাজ করতেছিল না। এখন আমি যদি এখান থেকে কোনো কিছু না পাঠাই তাহলেও যেন কাজ করে, তাহলে আমি এই কম্পোনেন্টের ভিতরে হার্ড কোডেড ভাবে আমি এখান থেকে হেডিং কথাটা লিখে দিতে পারি। যদি কেউ না পাঠায় তাহলে হেডিং আসবে, মানে কেউ যদি এখান থেকে স্টাইল প্রপস না পাঠায় তাহলে তো এই ভ্যালুটা কি হয়ে যাবে? এটা কোনো ভ্যালু থাকবে? আনডিফাইন্ড না? যখন আনডিফাইন্ড তখন এখানে যেন বাই ডিফল্ট হেডিং পায়, মানে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। পায় নাই, কুছ তো গরমিল ঘটাইছি। আচ্ছা, আমি তো সেভই করি নাই, পাবাই কেমনে? প্যাটার্নটা কি ধরতে পারছেন ভাই বাকিরা? জি ভাই। স্টাইলস এর মধ্যে হেডিংটা কিভাবে ধরতে, এটা তো বুঝতে পারি না। কোনটা? মানে উপরে কনস স্টাইলস, এইটা আপনি নিজে হার্ড কোডেড ভাবে বিভিন্ন স্টাইলের ভেরিয়েন্ট বানাইছেন। স্টাইলস ভেরিয়েন্ট। আপনি কখনো এই ট্যাগটাকে কখনো হেডিং হিসেবে দেখতে চান, কখনো প্যারাগ্রাফ হিসেবে দেখতে চান। এখন প্যারাগ্রাফ হিসেবে যদি আপনি দেখেন তাহলে তার স্টাইল কেমন হবে সেটা আগে থেকে কম্পিউটারের ভিতর প্রি ডিফাইন করা। আপনি জাস্ট এখান থেকে হেডিং, এখান থেকে আপনি বলে দিবেন এই যে স্টাইল হিসেবে প্রপস হিসেবে বলে দিবেন, এই যে কই গেল, এখান থেকে স্টাইলস হিসেবে বলে দিবেন যে এখানে হেডিং, তাহলে ও ওখানে হেডিং হিসেবে নেবে। যদি আপনি এটা স্টাইল হিসেবে বলে দেন প্যারাগ্রাফ, দেখেন আপনি কিন্তু স্টাইল কিন্তু এই কম্পোনেন্টে কোনো কিছু করতেছে না, ওই কম্পোনেন্টের ভিতরে অলরেডি স্টাইল প্রি বিল্ট সবকিছু আমি বানায় রাখছি। এই কম্পোনেন্ট লাইব্রেরিগুলো তাই করে, ওদের ভিতরে সবকিছু স্টাইল বানানো। আপনি সাথে এরকম শুধু কিওয়ার্ড দেবেন আর এক এক সময় এক এক রকম বিহেভ করবে। কিন্তু ভাই যে 15 নম্বর লাইনে যে আমরা ধরতেছি, এটা কিভাবে ধরতেছি? কোনটা? এইটা? এটা তো একটা অবজেক্টের ভিতর থেকে অ্যাক্সেস করতেছি এই জিনিসটাকে, এই তো স্টাইল। অবজেক্টের মধ্যে ডট দিয়ে অ্যাক্সেস করে, এই জায়গায় তো বেসিক জায়গায় দুর্বলতা ভাই। একটা অবজেক্টের কি কে কয় ভাবে অ্যাক্সেস করা যায়? কয়টা নোটেশনে? একটা ইন্ডেক্স হিসেবে নাকি? একটা ডট নোটেশনে, আরেকটা কি? থার্ড ব্র্যাকেট। এই যে আমি সেখানে থার্ড ব্র্যাকেট নোটেশন ইউজ করছি। কখন থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়? যখন এই নেমটা ডাইনামিক চেঞ্জ হয়, ফিক্সড না, তখন। এই জায়গায় হচ্ছে ভাই পিওর জাভাস্ক্রিপ্টের নলেজে যাদের দুর্বলতা, ধরাটা এইখানেই খাবেন। ভাই বুঝতে পারলাম। এখন ভাই এই কম্পোনেন্টে আমাদের আরেকটা প্রবলেম আছে। এবার দেখেন এই প্রবলেমটা আমরা একটু ফাইন্ড আউট করি। কতক্ষণ বকবক করলাম? 1.5 ঘন্টা। দেখেন, না 1.5 ঘন্টা না, 1 ঘন্টা। এখানে এই জিনিসটা আপনি বানাইছেন, বানানোর পরে এই জায়গাটা কি ভ্যালু হবে সেটা কি কম্পোনেন্ট খুলে এখানে খুঁজে দেখতেছেন? মানে এই কম্পোনেন্ট ক্লোজ, এখন এই কম্পোনেন্ট ওপেন না করে কি আপনি এটা দেখতে পারেন যেখানে একটা প্যারাগ্রাফ লিখবো না কি কি স্টাইল আছে, এটাকে আমি দেখতে পারবেন? না, কোনো সাজেশন পাচ্ছেন না। এবার ওই সাজেশনটা কিভাবে আনতে পারি, মানে আমি আমার যে, আপনি এভাবে মনে রাখবেন, আপনি এই কম্পোনেন্টটা বানাইছেন, এই কম্পোনেন্টটা ইউজ করব, মনে করেন কম্পোনেন্টটা আমি বানাইছি, সুমন ভাই আমি বানাইছি, এই কম্পোনেন্টটা মনে করেন আফরোজা আপু এটা ইউজ করতে যাবে। এখন আফরোজা আপু যদি ইউজ করতে হয় তাহলে আফরোজা আপুর কষ্ট করে এই কম্পোনেন্ট খুলতে হবে, খোলার পরে স্টাইল কি কি আছে এটা ভালো করে পড়তে হবে, কি কি নামে স্টাইল আছে সেই স্টাইল নামে এখানে পাঠাতে হবে, তার মানে এই নামগুলো দিতে হবে। কিন্তু এই জায়গাটায় আমি কি কি টাইপ হবে সেটাকে এখানে আমি উন্মুক্ত করে দিব, যে তুমি চাইলে এখান থেকে এটা দেখতে পারবা।
কেমন পসিবল একটু খেয়াল করেন। এইটাকে আমি প্রপস টাইপ এইটাকে বানাইলাম। দেখেন এই জিনিসগুলোকে আমি কম্পোনেন্টের ভিতরে লোড করি নাই। এইটা কিন্তু একটা বেসিক একটা জায়গায়, ভালো করে বুঝেন। আমরা যেহেতু মোটামুটি রিয়াক্ট পড়াশোনা করছি, আমরা জানি কম্পোনেন্ট কি বারবার রেন্ডার হয় না? বলেন। জি ভাই। এখন হ্যাঁ, হ্যাঁ। কম্পোনেন্ট যদি বারবার রেন্ডার হয় তাহলে এই জিনিসগুলো কি বারবার তৈরি হবে নাকি হবে না? হবে। এখন এই জিনিসগুলো বারবার যদি তৈরিও হয়, আমার কি সবসময় সেম জিনিস তৈরি হবে? নিজেকে নিজে প্রশ্ন করেন। মানে আমি যদি এইটাকে কাট করে এইখানে রাখি, এই টেক্সট কম্পোনেন্ট যতবার রেন্ডার মারবে ততবার কি এইরকম জিনিসটা তৈরি হবে না? হবে। এখন আমার কি তার প্রতিবার তৈরির সময় কি সেম জিনিসই হচ্ছে? সেম জিনিসই তো হচ্ছে। তাহলে এই জিনিসটা কি আমার আননেসেসারি তৈরি হচ্ছে না? আমি যদি একবার বানায় রাখতে পারি তাহলে এটা আমি তৈরি করব? আমার কম্পিউটারের উপরে কেন প্রেসার দেবো? মানে এইটা তৈরি করতে গেলেও তো আপনার কম্পিউটারের প্রসেসরের একটু হলেও কি কাজ করা লাগবে কি লাগবে না? আপনি এইভাবে একদম গ্রানুলার লেভেলে চিন্তা করেন। অবশ্যই লাগবে। তাহলে এই জিনিসটা ও কি আননেসেসারি তৈরি করতেছে না? তৈরি করলেও তো আমাকে সেম জিনিসই দেয় প্রত্যেকবার। তাহলে আমি ওটাকে ওখানে না রেখে আমি কম্পোনেন্টের বাইরে রাখলাম। কম্পোনেন্টের বাইরে রাখলে কি হবে? ওটা ওয়ান টাইম একবারই তৈরি হচ্ছে। আর একবার তৈরি হয়ে ওটা বারবার আমি ইউজ করতে পারবো। বুঝছি? বুঝছি। এবার এই যে টাইপগুলো, এই টাইপগুলোকে আমি উন্মোচন করে দিব। এই টাইপগুলোর নাম এই টাইপগুলোর সাথে আসছে। এখন তাহলে আমি স্টাইল টাইপ এটাই নামে দিই। এটাকেও আমি এখানে তৈরি করলাম। তৈরি করার পরে এই জিনিসটা দেখেন, এই প্যাটার্নটা আমি আপনাদের দেখাইছিলাম। এটাকে ওয়ান কাইন্ড অফ কি? ফাংশন। ফাংশন ওয়ান কাইন্ড অফ কি? অবজেক্ট। অবজেক্টের পেটের ভিতরে কোনো কিছু পুশ করা পসিবল নাকি পসিবল না? এটার মধ্যে পুশ করা যায়। পসিবল? হ্যাঁ। জি। আচ্ছা, পসিবল। যদি পসিবল হয় তাহলে আমি টেক্সট ডট স্টাইল কি নামে পাঠাবো এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করতেছে। টেক্সট ডট স্টাইল মানে এই নামটা হচ্ছে সে অ্যাক্সেস করবে, ইজ ইকুয়াল টু স্টাইল টাইপ। এটার নাম স্টাইল টাইপ দেওয়া উচিত নাকি স্টাইল টাইপস, কি দেওয়া উচিত? একাধিক হবে না ভাই? স্টাইলটা আচ্ছা যাক, এটা এইভাবেই রাখি, একাধিকই তো হয়। আচ্ছা, এবার এটাকে যদি আমি দিই তাহলে এই জায়গাটায় খেয়াল করেন, বুঝতেছেন কিনা আমি জানি না। আমি এই কম্পোনেন্টটা যখন ইউজ করলাম, এই যে প্যারাগ্রাফের এই জায়গাটায় স্টাইলের এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এই কম্পোনেন্ট এইটা, এই যে এই প্রপার্টিটা কার ভিতরে ঢুকছে? আচ্ছা, এটাকে এদিকে দেখেন, এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগে। এটাকে ওয়ান কাইন্ড অফ ফাংশন, এটুকু অ্যান্সার করেন। ওয়ান কাইন্ড অফ ফাংশন, সেই ফাংশনটা এখানে ইম্পোর্ট করছি। তাহলে ফাংশন যদি আমি ইম্পোর্ট করতে পারি তাহলে ফাংশনরে কি কনসোল লগ বা কনসোল ডিআইআর দিয়ে দেখা পসিবল নাকি পসিবল না? পসিবল। তাহলে এইটা আমি এই যে দেখছি, দেখার পরে এই কম্পোনেন্টটা যখন আমি তৈরি করছিলাম তখন দেখেন এই জায়গাটায় একটা কোন প্রপার্টি ঢুকাইছে এর পেটের ভিতরে? স্টাইল ঢুকছে। ঢুকছে। এবার আমি তাহলে এখান থেকে এটার অ্যাক্সেস করতে পারবো। এখান থেকে আমার কোন কোন প্রপস পাঠাতে হবে? স্টাইল প্রপস ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট টেস্ট ডট স্টাইল ডট কয়টা ভেরিয়েন্ট বানাইছিলাম? এই দুইটা ভেরিয়েন্ট দেখেন অটোমেটিক্যালি সাজেশন পাচ্ছি। আমি হেডিং করে দিলাম ভেরিয়েন্ট প্যারাগ্রাফ। এখানে বড় হাত দিয়ে কেন লিখছি?
ছোট ছোট প্রশ্ন, একদম ছোট ছোট প্রশ্ন, মানে যেটা আপনার আসলে আপনার দক্ষতা কতটুকু এটা যাচাই করার জায়গা। এটা কেন বড় হাত দিয়ে লিখছে? তারপর প্যারেন্ট প্রপার্টি, এইটা ছোট হাত দিয়ে লিখতেও হইতো, বাট এটা কেন বড় হাত দিয়ে লিখছে? এটাকে বলে কনস্ট্যান্ট। এই জিনিসগুলো আমার জীবনেও এই 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 মানে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এটা আমি অন্য প্রোগ্রামারকে নির্দেশ দিচ্ছি যে ভাই তুমি এটা পরিবর্তন করতে পারবে না। কনস্ট্যান্ট গুলোকে পরিবর্তনযোগ্য, না এই জন্য এটা অন্য নামে লিখে বসছে। আপনি আপনি যদি নিজে ছোট হাত দিয়েও লেখেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, বাট এটা কনভেনশন, এগুলো তৈরি করে। এবার যদি দেখেন পাঠাইলাম প্যারাগ্রাফ, দেখেন প্যারাগ্রাফ হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে ডট হেডিং পাঠাই, ভেরিয়েন্টটা হেডিং হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে আপনি এই জায়গাটায় তাকান, দেখেন হেডিং যখন দিচ্ছি তখন ভেরিয়েন্টটা h1 ট্যাগ, আর যখন আমি ভেরিয়েন্টটাকে যখন আমি এখানে প্যারাগ্রাফ দিচ্ছি সেম কম্পোনেন্ট, ভালো করে বুঝেন কিন্তু সেম কম্পোনেন্ট এক এক সময় এক এক বিহেভ করতেছে। এবার দেখেন এটা ট্যাগ পরিবর্তন হলো না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্যাগ তো আমি এখানে ট্যাগ পাঠাই না, ট্যাগ তো আমি পাঠাই না, ট্যাগ হচ্ছে এটা হচ্ছে আমার পি ট্যাগে যাবে। এখানে অ্যাজ এ তো আমি সেম ট্যাগে রাখতেছিলাম, ঠিক আছে। এবার এই জায়গাটায় আমাদের একটা জিনিস খেয়াল করেন, আমরা যে জিনিসটা তৈরি করলাম, যে মেকানিজমটা তৈরি করলাম, বা আমি ডেভেলপার যে মেকানিজমটা আমি আপনাকে তৈরি করে দিলাম, এই মেকানিজমটা দেখেন আপনি নিজে এটা মানে বলে না হ্যাক করে ফেলা, দেখেন ওই সেই মেকানিজমটা আপনি এখানে ব্রেক ডাউন করে ফেলতে পারেন। কম্পোনেন্ট ডট স্টাইলস ডট ইজ ইকুয়াল টু নাল। এটা যদি আপনি করে দেন console.log টেক্সটে যদি আসেন, দেখেন আপনার এই জিনিসগুলো আর কাজ করতেছে না। কনসোল কই? আচ্ছা এটা লগ দেব না, dir দেব। আচ্ছা এটা 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 অন্য জায়গাতে পাচ্ছে, এটা হচ্ছে ইরর পাচ্ছে, সেটা পরের বিষয়। আপনি এই জায়গাটাতে খেয়াল করেন, এই স্টাইল প্রপার্টিটা কি হয়ে গেছে? সবকিছু তো না, সবকিছু নাল, ডাজন্ট ম্যাটার। আমি এখান থেকে কি হিসেবে পাঠাইছিলাম, এই জায়গায় কি হিসেবে বানাই দিছিলাম, কি হিসেবে আমি ডেভেলপার কি হিসেবে বানাই দিছি, স্টাইল স্টাইল ডট কি, এটা কি যাচ্ছে, স্টাইলের এই প্রপার্টিটা কি যাচ্ছে, আমি ডেভেলপার কি তৈরি করে দিছি, একটা অবজেক্ট। অবজেক্ট। আর যে ইউজ করলো মানে কনজিউমার, মানে আপনি ডেভেলপার মাতুব্বরি করে এখানে ওটা নাল করে ফেলছেন। তাহলে কি আমার কর্তৃত্বটাকে আপনি কি ভঙ্গ করে ফেললেন না, আমার পাওয়ারটাকে? এইটা যেন আপনি করতে না পারেন এই জন্য আমি এই অবজেক্টটাকে অবজেক্ট ডট ফ্রিজ করে দিব। অবজেক্ট ডট ফ্রিজ টেক্সট, যেন আমার জিনিসের ভিতরে আমার তৈরি করা জিনিসের ভিতরে আপনি মাতুব্বরি করে কোনো কিছু যেন নাক গলাতে না পারেন। আচ্ছা তাও ঢুকে গেছে। অবজেক্ট ডট ফ্রিজ কেন যাবে? অবজেক্ট ডট ফ্রিজ করে দিলাম, স্টাইল টাইপ প্রপস ফ্রিজ তো করলাম। টেক্সট ডট স্টাইলকে ফ্রিজ করতে হবে ভাই। অবজেক্ট ডট ফ্রিজ ও হচ্ছে এক লেয়ার খালি এক হচ্ছে লেয়ারে freeze এক করে। লেয়ারে ফ্রিজ করতেছে তাই না? হ্যাঁ, ও হচ্ছে নেস্টেড থাকলে পারবেন। বাট আমার তো ফ্রিজ করতে চাই আমি। আপনি তাহলে হচ্ছে টেক্সট ডট স্টাইলটাকে ফ্রিজ করেন খালি। অবজেক্ট ডট ফ্রিজের মধ্যে আপনি টেক্সট পাঠাইছেন না, ওখানে হুম, টেক্সট ডট স্টাইল করে দেন। না এটা তো ফ্রিজ হবার কথা, আমি তো নেস্টেডে যাচ্ছি না, সে তো আমার নেস্টেড লেভেলে চেঞ্জ করতেছে না, ওয়ান লেভেলেই করতেছে। কিন্তু ভাই আপনি যখন টেক্সট পাঠাইতেছেন টেক্সটের ভিতরে একটা লেয়ার আছে, ওই লেয়ারের মধ্যে হচ্ছে স্টাইল আছে, ওই স্টাইলটা আবার আরেকটা লেয়ার, কিন্তু তো দুইটা লেয়ার হয়ে গেছে। দাঁড়ান দেখিনি টেক্সটে। আপনার টেক্সট একটা হচ্ছে যে লেয়ার, ঠিক আছে, লাইন ওই নাম্বারটা বলেন, লেয়ারের মধ্যে হচ্ছে লাইন নাম্বার দিয়ে বলেন আমার একটু। না না ভাই, লাইন নাম্বারে না, এটা আপনি হচ্ছে টেক্সটকে হচ্ছে যদি ইয়ে করেন, কি জানি বলে, ডিল করেন, কন্ট্রোল ডি, হুম, তাহলে হচ্ছে যে দেখেন ওখানে কি আছে,
এটাকে আমি যদি উপরে নিই console.dir এখানে আসছে সেই জি ভাই, হেডিং। এখন হচ্ছে যে টেক্সট কিন্তু একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে স্টাইল হচ্ছে আরো একটা অবজেক্ট, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ তো স্টাইলটা কিন্তু সেকেন্ড লেয়ারে আছে, মানে হচ্ছে স্টাইলের ভিতরে যে জিনিসগুলো আছে এটা সেকেন্ড লেয়ারে আছে। এই জন্য অবজেক্ট ডট ফ্রিজ হচ্ছে টেক্সটের মধ্যে যা আছে সেটাকে ফ্রিজ করতে, মানে যে আপনার যে খালি স্টাইল লেখা টেক্সট নিজেই তো একটা অবজেক্ট। জি ভাই, টেক্সট হচ্ছে যে নিজে অবজেক্ট এবং এর ভিতরে আরেকটা অবজেক্ট হচ্ছে স্টাইল। তো স্টাইল কিন্তু সেকেন্ড লেয়ারে আছে, আর অবজেক্ট ডট ফ্রিজ হচ্ছে এক লেয়ারকে ফ্রিজ করে। আমি ওই লেয়ারের এই প্রপার্টিকে তো পরিবর্তন করতেছি না, জি ভাই, আমি তো করতেছেন না, এইটাকেই কিন্তু পরিবর্তন করতেছি। আমার ধারণা যে হচ্ছে ভাই আপনি যদি টেক্সট যে অবজেক্ট ডট ফ্রিজে ওখানে টেক্সট ডট স্টাইল দেন তাহলে হয়তো আর এগুলা চেঞ্জ করা যাবে না। এখানে স্টাইল করে দেবো, তাই? জি ভাই, না, ইস্যু ওখান থেকে আসতেছে না। ফ্রিজ করলে ওই লেভেলটাকে সব ফ্রিজ করে দেয়। আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে আমার ইস্যু মনে হয় অন্য কোথাও হচ্ছে, দাঁড়ান। স্টাইল প্রপস রিড অনলি প্রপার্টি। আচ্ছা, রিড অনলি প্রপার্টি cannot be function to text props is equal to props is committed। আচ্ছা, এখানে also assign to read only property is style is the function is a text prop। আচ্ছা, show error। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে স্টিক মোডের কাহিনী, দাঁড়ান। এটা যদি আমি না দিই পারফেক্টলি কাজ করবে, এটা যদি দিই এরর মারবে। আচ্ছা, এটা হচ্ছে স্টিক মোডের খেলা। বাই ডিফল্ট রিয়াক্টের যে ইয়াটা, এটা স্টিক মোডে রান করে। এটা হচ্ছে আপনাদের দেখাইছিলাম কিনা আমি জানি না। ওই আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, আপনার কথা। দেখেন, আমি কিন্তু এই লেভেলে পরিবর্তন করতে যাচ্ছি, এই লেভেলে আমি কিন্তু নেস্টেড লেভেলে এটা ফিক্স করার জন্য আমরা মেইন ডট জেএসএক্স ফাইল থেকে স্টিক মোডটা উঠাই দিতে পারি। তো মেইন ডট জেএসএক্স মোডে উঠানোই আছে। এটা না, রিয়াক্টের সমস্ত, এটা হচ্ছে মডিউল আকারে ইম্পোর্ট হচ্ছে। টাইপ মডিউল থাকলে ওটা স্ট্রিক্ট মোডে রান হয়। তখন এখানে ইররে বলে দিয়েছে রিড অনলি প্রপার্টিতে যখনই আমি হাত দিতে যাব তখন আমাকে ইরর মাইরে সবকিছু ধ্বংস করে দেবে, ঠিক আছে? এই কারণে ও মানে আমি যখন এটা চেঞ্জ করতে যাচ্ছি, আচ্ছা আমি কি এটা তো আবার আরেক সমস্যা। এটা যদি আমি মডিউল ফাইল বাদ দিয়ে দিই তখন আবার এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করবে না, ঠিক আছে? তখন আবার এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করবে না, এই যে ইম্পোর্ট স্টেটমেন্ট ইনসাইড অফ মডিউল, ঠিক আছে? এটা হচ্ছে স্টিক মোডের। কই গেলে আল্লাহ, কি হলো? কন্ট্রোল জেড আসে না কেন? টাইপ মডিউল, এই যে, তার মানে আমি এখান থেকে পুরো রেস্ট্রিক্টেড করে ফেলছি যে তুমি এটা পরিবর্তন করতে পারবাই না, ঠিক আছে? এইটা আপনাদের কাজ। হ্যাঁ, আমি এটাকে আরো আসতেছি, একটু পরে আসতেছি, এইটার পুরো ক্লিয়ার কনসেপ্ট আমি করে দিচ্ছি। আপনাদের যে কাজ হবে নেক্সট দিনে, ভাই এই কম্পোনেন্ট গুলো আপনি আমাকে বানাই দিবেন। একটা কম্পোনেন্ট বানাবেন, একটা কম্পোনেন্ট তো আমি অলরেডি বানাইছি, একটা দুইটা তিনটা, তার মানে টোটাল একটা কম্পোনেন্ট বানাবেন। যে কম্পোনেন্টটা একবার হেডিং হিসেবে কাজ করবে, মানে এই যে টেক্সট কম্পোনেন্ট বানাবেন, যে কম্পোনেন্টটা একবার হেডিং হিসেবে আসবে। আবার একটা টেক্সট কম্পোনেন্ট বানাবেন, যে কম্পোনেন্ট আপনার ফুটারের জন্য টেক্সট হিসেবে আসবে। আবার কোনো একটা কম্পোনেন্ট আপনি বানাবেন টেক্সট কম্পোনেন্ট, সেম টেক্সট কম্পোনেন্ট আপনি বানাবেন শুধুমাত্র কার্ডের জন্য। পারবেন এইটুকু? জি ভাই। আচ্ছা, যদি হয় তাহলে রেকর্ডিংটা এইটুকু করে ফেলবেন। হ্যাঁ, দেখেন এক কম্পোনেন্ট ভাই, এগুলো আমি একটাই উদ্দেশ্য ভাই, আপনি বিভিন্ন কম্পোনেন্ট লাইব্রেরি যখন কাজ করবেন তখন হচ্ছে দেখবেন এই ম্যাজিকটা বিহাইন্ড দ্য সিন হচ্ছে। এইটা বোঝার জন্যই আপনাকে এই কম্পোনেন্ট এইভাবে ব্রেকডাউন করে বানাইতে হবে, শিখতে হবে।